কেমন আছেন সকলে? আজকে অনেক দিন বাদে আবার ভিডিও নিয়ে এলাম। খুবই দুশ্চিন্তায় আছে, বলছি পরবর্তী ক্লিপিংসগুলোতে যে কেন দুশ্চিন্তা হয়েছে। নমস্কার, আমি অরুণিমা চলে এসেছি আমার ছোট্ট চ্যানেল জীবন নদী ব্লগ নিয়ে। যে আমার ছেলে বাবু কাজকর্ম ছেড়ে ঘরে বসে আছে। হার্টের একটা সমস্যা দেখা দিয়েছে। কি সমস্যা দেখা দিয়েছে বিস্তারিত বলছি। তো যেটা বলছিলাম, কি হয়েছে ছেলের লুজ মোশন হয়েছিল, এত সাংঘাতিক লুজ মোশন যে ইঞ্জেকশন দিয়ে, অ্যামিকাসিন ইঞ্জেকশন দিয়ে ধরেনি, জি ডট দিয়ে ধরেনি, লোমোটিল দিয়ে ধরেনি। তারপরে ওকে ভোর 5টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ঘন্টায় গড়ে 3বার করে পটিতে যাচ্ছিল। সেটা ছিল এই আগের শনিবারের ঘটনা। তো এমত অবস্থায় বারবার আমরা ডক্টরকে ফোন করছিলাম। তো ডাক্তারবাবু আমাদের বলার কথা শুনে তো উনি মানে রেসপন্স করছিলেন। সুতরাং কি পরিস্থিতি চলছে সেটা ওনার পক্ষে ফিজিক্যালি না দেখে তো বোঝা সম্ভব হচ্ছিল না। তো উনি একটু সময় চাচ্ছিলেন এবং হাসপাতালে সাধারণত পটিট ইত্যাদি নিয়ে ভর্তি হতে ডাক্তারবাবুরা আজকাল বারণই করেন। বিশেষ করে ব্যারাকপুরে তো সেরকম পরিষেবা কি বলবো, এগুলো বলা উচিতও না। তো যাই হোক, উনি চাইছিলেন না হাসপাতালে ভর্তি করতে। উনি বলছিলেন যে দেখুন ইউরিন ঠিক মতো হচ্ছে কিনা। এবার 23 বছরের ছেলে, তার তো ইউরিন, ও সে মুখে বলছে হ্যাঁ ইউরিন হচ্ছে। এবার এতটাই জলের মতো পটি, চাল ধোয়া জলের মতো পটি হচ্ছে যে বোঝাই যাচ্ছে না। পুরো কলেরা হয়ে গেছিল মনে হচ্ছে, যেন কলেরা হয়ে গেলে যেরকম হয় ওই রকম। একবারই বমি হয়েছিল, বমির ট্যাবলেট দেওয়া হয়েছিল, জোফার MD8 দেওয়া হয়েছিল, তার জন্য বমিটা হয়তো হয়নি। তো ডিহাইড্রেশন অবশ্যই হয়ে গেছিলো এবং সন্ধ্যে 6টার পরে আমরা আর রিস্ক নিতে পারি না। ডাক্তারবাবুকে একরকম আমরা বলি যে না, আমরা ভর্তি করে দিচ্ছি, ওনার আন্ডারেই ভর্তি করি। এবং যখন ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো তখন ওর অক্সিজেন স্যাচুরেশনটা কম পাওয়া যাচ্ছিলো এবং হার্টবিট প্রচণ্ড বেশি ছিল। আর কোনো শ্বাসকষ্ট, বুকে ব্যথা এই ধরনের কোনো কিছুই ফিল করেনি, কিন্তু ট্যাকিকার্ডিয়া ছিল, মানে হার্টবিটটা খুব বেশি হচ্ছিল। তো সাময়িকভাবে ইমার্জেন্সি ডক্টর বললেন যে হয়তো ও খুব টেনশন করছে, সেই জন্য এরকম হচ্ছে, এরকম হতে পারে। তো ওখানে সঙ্গে সঙ্গে পুরো জেট স্পিডে 1 বোতল স্যালাইন দেওয়া হলো, আমরা ভর্তি করে দিয়ে এলাম। তারপরে পরের দিন বিকেলবেলা যখন আমরা ভিজিটিং আওয়ার্স, তখন ওকে ইউএসজি করতে নিয়ে যাওয়া হলো। তখনও জানি না যে ওকে ইকোকার্ডিওগ্রামে করতে বলা হয়েছে। ইউএসজি রিপোর্ট, ইসিজি রিপোর্টটা তো আমার সামনেই দেখতেই পাচ্ছিলাম যে ট্যাকিকার্ডিয়া, কারণ আমার যেহেতু ইস্কেমিয়া আছে, আমার একবার হসপিটালাইজেশন প্রয়োজন হয়েছিল, তখন আমি দেখেছিলাম যে আমার ওই রকম রিডিং এসেছিল বা আমার এরকম আসে, কারণ আমার মাঝে মাঝে অ্যাংজাইটি ইত্যাদির কারণে আমারও ট্যাকিকার্ডিয়া আছে। তো যাই হোক, তারপর যখন ছেলে ইউএসজি করে এলো তখন বললো তো আমার বুকেও এরকম করেছে, ও অতটা জানে না। আমি বললাম ও তাহলে তো ইকোকার্ডিওগ্রাম হয়েছে। কি বললো না কিছু বলেনি। সেদিন আমাকে বলেনি যে কি ওকে বলেছে। রিপোর্টটা এরকম, আমরা সেদিনকে ওকে ছাড়বে কিনা সেটা নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে ফোন আলাপ করি, তখন উনি বলেন যে ওর একটা ইকোকার্ডিওগ্রামে একটা ইস্যু পাওয়া গেছে, সেটা কনসার্ন, আমি সেই ব্যাপারে কনসার্ন, ওকে কার্ডিওলজিস্ট দেখাতে হবে। তো তখন আমরা জানি না, আমাদের কাছে তো রিপোর্ট আসেনি, কারণ ও তো আমরা মেডিক্লেমের আন্ডারে ওকে ভর্তি করেছিলাম, সমস্ত প্লেটস রিপোর্ট সমস্ত কিছু মেডিক্লেমে চলে যায়। তো কিছুটা আমাদের তো টাকা দিতে হয়, ক্যাশলেস হলেও কিছুটা টাকা দিতে হয়, কত পার্সেন্ট না 5% না কত দিতে হয়। তো তারপর পরের দিন মঙ্গলবার দিন আমি হসপিটালে গেলাম, গিয়ে জেরক্সটা নিয়ে আসলাম। তখন দেখলাম রিপোর্ট রয়েছে LV, মানে লেফট ভেন্ট্রিকল আর অ্যান্টেরিয়র ওয়াল হার্টের, সেই দুটোতে হাইপার কাইনেসিস হচ্ছে, মানে অতিরিক্ত কন্ট্রাকশন হচ্ছে। যেই সময় ডায়াস্টোলিকটা বেশি ছিল প্রেশারের, তো অতিরিক্ত গতিতে হার্টটা দৌড়াচ্ছে। তো মাত্র 23 বছর বয়স, সেখানে তো এরকম। আর আদার্স কোনো যে সিমটমস সে সমস্ত কিছু নেই, বুকে ব্যথা নেই, অন্য কিছু নাও, শুধু বলে যে বুক ধরপড় করে মাঝে মাঝে, যখন খুব ভিড় হয় তখন ওর বুক ধরপড় করে। তো একটা নার্ভের ওষুধ খাচ্ছিল, অ্যাকসেপ্টা 10 বলে খাচ্ছিল। তো সেটাতে
এই রকম কিছু হতে পারে, এইরকম সমস্ত দেখে আমরা যেহেতু মানে তখনই সাইকিয়াট্রিস্টকে দেখার মানে সাইকিয়াট্রিস্টের সঙ্গে কনসাল্ট করা সম্ভব ছিল না, আমরা দেন এন্ড দেয়ার সমস্ত মেডিকেশন স্টপ করে দিই। যদিও আমাদের ডাক্তারবাবু এই সমস্ত কিছু বলেননি, আমরা নিজেরা বন্ধ করে দিয়ে এবং পরবর্তীকালে আবার ওকে ডাক্তার দেখিয়ে আবার এগুলো ডাক্তারবাবু মানে সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিয়ে তারপর স্টার্ট করতে হবে অবশ্যই। তো মানে সাইড এফেক্টগুলো যতটুকু লেম্যানরা বুঝতে পারে দেখা যায়, তো ওইটার কারণেও হতে পারে, অনেক সময় হয় আর কি। তো তারপরে দেখলাম যে ওই রকম রিপোর্ট এলো। কার্ডিওলজিস্ট কালকে দেখালাম, আমাদের যিনি যার কাছে আমরা মানে ভীষণ ঋণী, যেহেতু কোভিডের সময় থেকে আমার ছেলেকে বাঁচানোর থেকে চিকিৎসা করা সমস্ত কিছু ব্যাপারেই আমার বান্ধবীর হাজব্যান্ড ডক্টর সায়ন চট্টরাজ, আমার বান্ধবী আর এই পৃথিবীতে নেই, চন্দ্রা, তবে ওর সবসময় ওর কথা মনে থাকবে, আমার মনে থাকবে, বা না থেকেও ওর হাজব্যান্ড আমাদের যেভাবে এখনও সাহায্য করে চলেছেন ডাক্তার হিসেবে, সবসময় মানে একজন অভিভাবকের মতন উনি যেভাবে আমাদেরকে সাহায্য করেন, সেটা সবসময় আমরা ওনার কাছে ঋণী থাকবো। তো ডক্টর প্রিয় মুখার্জি ফর্টিস হাসপাতালের ডক্টর কার্ডিওলজিস্ট, ওনার কাছে আমরা কালকে দেখালাম ছেলেকে। দেখাতে উনি ভীষণই প্রফেশনাল, লেম্যান, আমার বাবা আমাদের কথা সেরকম উনি শুনেনও না, মানে জাস্ট 5 মিনিটস উনি সময় নিলেন, দেখলেন কি হয়েছে না হয়েছে। উনি বললেন যে এই বয়সটা তো কম, তবে এই বয়সেও অনেক সময় সমস্যা হচ্ছে, তো আমরা একটু দেখে নেবো ওর কী কারণে হচ্ছে বলে উনি হার্টের সিটি স্ক্যান, যেটা সাদা বাংলা কথা হচ্ছে হার্টের সিটি স্ক্যান করতে দিয়েছেন। সেটা এখানে ব্যারাকপুরে তো হয় না, কলকাতায় নিয়ে যেতে হবে। এখন আমরা জানি যে বিএম বিড়লাতে সব থেকে ভালো, এবার আমাদের যিনি সায়নবাবু যা বলবেন আমরা সেটাই করব, যে কোথা থেকে করালে ইয়ে হয়। তো আপাতত কোনো কিছু ডিসিশন হয়নি, আর টাকাটা তো একটা অবশ্যই ফ্যাক্টর, সে টাকা জোগাড় হয়ে যাবে, সেটা কোনো ব্যাপার না, ছেলের এটা এই আগে দরকার আর কি। তো অনেকেই বলছেন যে ডাক্তাররা আজকাল প্রচুর টেস্ট দেন, টেস্ট না করে ওষুধ দেন না। আমি কিন্তু এই ব্যাপারটাতে খুব আমি মনে করি যে কোনো টেস্ট করিয়ে নেওয়া, যে তার পেছনে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটার পেছনের কারণটা যদি আমার পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেওয়া যায়, তাহলে তো আমি সেটা অবশ্যই ভালো বলে আমার মনে হয়, যে ইনভেস্টিগেশনটা খুব জরুরি। তাহলে কি হয়, একদম অ্যাকিউরেট চিকিৎসাটা হয়। তো চলুন, ছেলের আমার ওবিস, প্রচণ্ড ওবিস, ওভারওয়েট। তো এই কয়েকদিনের মধ্যে, এই সপ্তাহের মধ্যে ওর 110 কেজি ওজন ছিল। এই মানে ঘরোয়া খাবার খাইয়ে সমস্ত কিছু করে 106 কেজি ওজন নিয়ে দাঁড়ানো গেছে। তো এইভাবে ওকে আজীবনকাল এইভাবে হার্ট হেলদি খাবার খেয়ে যেতে হবে, এবং এইভাবে ওকে ট্রিটমেন্টের ভীষণ নিয়ম নিষ্ঠা মেনে চলতে হবে। জানি না কীভাবে ও চলবে, কীভাবে ও পারবে। তো দেখাচ্ছি যে এখন ওকে আমি কীভাবে যত্ন করছি। দেখুন, 23 বছরের একটা ছেলে, প্রথম কথা এই বয়সের ছেলে একটু অ্যারোগ্যান্ট, কথা শোনে না, অবাধ্য তো অবশ্যই, না হলে এত অবিস হলো কী করে। বাড়িতে খাবার ঠিকমতো খেয়েও যদি এরকম হয়, বাইরে গিয়ে বিরিয়ানি খেয়েছে, লুচি খেয়েছে, চিকেন চাপ খেয়েছে, এগ রোল খেয়েছে, যেগুলো খাওয়া আনহেলদি একেবারেই। আর এইচডিএল কোলেস্টেরলটা একদম, যেটা ভালো কোলেস্টেরল, সেটা বিপদসীমার নিচে, মানে 35 হচ্ছে বিপদসীমা, তার নিচেও 33। আর এলডিএল কোলেস্টেরলটা 59, মানে এই রেশিওটা তো দেখা হয়। তো এইচডিএল কোলেস্টেরল আর এলডিএল কোলেস্টেরলের রেশিওটা খুব বিপজ্জনক মাত্রায় রয়েছে। আপাতত বিটা ব্লকার এবং ব্লাড থিনার দেওয়া হয়েছে, আর লাইফস্টাইল তো চেঞ্জ করতেই হবে। তো চলুন দেখাচ্ছি যে কি কি খাবার ওকে এখন দেওয়া হচ্ছে। হাই প্রোটিন ডায়েট যেহেতু, সেহেতু এখানে স্যালাড রয়েছে, শসা পেঁয়াজ কুচি, এখানে মুসুর ডাল রয়েছে, রায়তা রয়েছে, আর ঘুগনি রয়েছে, আর চিকেনের ঝোল রয়েছে, চিকেন স্টু দিচ্ছি, চিকেনের ঝোলও রয়েছে। এবং ওর যে ডায়েট চার্ট রয়েছে, সেখানে ডাক্তারবাবু বলেছেন যে, মানে ডায়েটিশিয়ান বলেছেন যে ওকে সারাদিনে একটা আলু দেওয়া যেতে পারে। তো এই একটা টুকরো আলু দেওয়া হয়েছে। আর বিকেলে খাচ্ছে হচ্ছে ছোলার চাট, সেদ্ধ ছোলার চাট, কাঁচা ছোলার চাট, ঘুগনি, অথবা ওটস, সকালবেলা ওটস খেয়েছে, ডিমের সাদা অংশ, এগুলো খাচ্ছে। তো ছেলে মেয়েদের যখন কিছু হয়, সেটা যখন লাইফ থ্রেটনিং হয়, তখন সব থেকে মায়েদের বেশি কষ্ট হয়। কেননা মাকে, সে অসুস্থ হোক সুস্থ হোক,
যত্ন থেকে ধরে চিন্তা সমস্তটাই কিন্তু মায়ের উপর পড়ে। তো ছোট বাচ্চা তো ছোট বাচ্চা তো নয়, এখন বাইরে বেরোবে, কাজ করবে। চিন্তাটা শুধু যে ঘটনাটা ঘটে গেছে, বহুদিন ধরেই বলা হচ্ছিল যেরকম করে এরম জীবনযাত্রাটা স্বাভাবিক নয়, কথা শোনেনি। চিন্তায় চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছি, কি বলবো বলুন। আপনারা সবাই প্রার্থনা করবেন, দোয়া করবেন যেন আমার ছেলের এই এই যে প্রবলেমটা সলভ হয়ে যায় এবং আসল কারণ যেটা, যে কারণে হচ্ছে সেটা খুঁজে পাওয়া যায়, ওষুধের দ্বারা যেন সেরে যায়। আসি আজকের মতো, টাটা, ভালো থাকবেন সবাই।